আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আরও একবার আমার সমস্ত পারিবারিক স্বজনকে স্বাগত জানাই। আজ আরও একবার কথা হবে দেশের উপলব্ধি, দেশের মানুষের সমবেত প্রয়াস নিয়ে। ২১ শতকের ভারতে এমন অনেক কিছু হচ্ছে যা নাকি বিকশিত ভারতের ভিত্তি মজবুত করে চলেছে। যেমন এই ২৩শে আগস্টে আমরা সমস্ত ভারতবাসী মিলে প্রথমবার জাতীয় মহাকাশ দিবস উদযাপন করলাম। আমি বিশ্বাস করি আপনারা সবাই এই দিনটি উদযাপন করেছেন, আরও একবার চন্দ্রযান-৩-এর সাফল্য উদযাপন করেছেন। গত বছর এই দিনে চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে শিবশক্তি পয়েন্টে অবতরণ করেছিল। ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে এই গৌরবময় কৃতিত্ব অর্জন করেছিল। বন্ধুরা, দেশের তরুণরাও মহাকাশ ক্ষেত্রে সংস্কারের ফলে অনেক উপকৃত হয়েছেন। তাই আমি ভাবলাম, কেননা আজ মন কি বাতে মহাকাশ ক্ষেত্রের সঙ্গে যুক্ত আমার কিছু তরুণ সহকর্মীর সঙ্গে কথা বলি। স্পেসটেক স্টার্টআপ গ্যালাক্সাই এই দল আমার সঙ্গে কথা বলার জন্য যোগ দিচ্ছে। এই স্টার্টআপটি শুরু করেছিলেন আইআইটি মাদ্রাজের প্রাক্তন ছাত্ররা। এই সমস্ত তরুণ তরুণীরা আজ ফোন লাইনে আমাদের সঙ্গে উপস্থিত। সুজাস, ডেনিল, রক্ষিত, কিষাণ এবং প্রনীত। আসুন জেনে নিই এই তরুণদের অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী: হ্যালো। সমস্ত যুবক: হ্যালো। প্রধানমন্ত্রী: নমস্কার সবাইকে। সমস্ত যুবক একসঙ্গে: নমস্কার স্যার। প্রধানমন্ত্রী: আচ্ছা বন্ধুরা, আমি এটা দেখে উৎফুল্ল হই যে আইআইটি মাদ্রাজে পড়ার সময় গড়ে ওঠা আপনাদের বন্ধুত্ব আজও মজবুতভাবে বজায় আছে। এর জন্যই আপনারা একসঙ্গে মিলে গ্যালাক্সাই শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর আজ আমি একটু এই বিষয়ে জানতে চাইছি, এ নিয়ে বলুন না। একই সঙ্গে এটাও বলুন, আপনাদের প্রযুক্তি দিয়ে দেশের কতটা লাভ হতে যাচ্ছে। সুজাস: হ্যাঁ, আমার নাম সুজাস। আমরা সবাই একসঙ্গে, যেমন আপনি বললেন, আমাদের সবার দেখা হয়েছিল আইআইটি মাদ্রাজে। আমরা সবাই সেখানে নিজেদের সেই ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন বছরের ছাত্র হিসেবে পড়াশোনা করছিলাম এবং সেই সময় আমরা ভেবেছিলাম যে হাইপারলুপ নামে একটি প্রকল্প নিয়ে একসঙ্গে কাজ করব। সেই সময়ে আমরা একটি দল হিসেবে কাজ শুরু করি। এর নাম ছিল আবিষ্কার হাইপারলুপ। সেই দল নিয়ে আমরা আমেরিকা পর্যন্ত গিয়েছিলাম। সেখানে আমরা সেই বছর এশিয়ার একমাত্র দল ছিলাম। আমরা সেখানে গিয়ে নিজেদের দেশের পতাকা ওড়ালাম আর আমরা গোটা পৃথিবী থেকে যাওয়া ১,৫০০টি দলের মধ্যে সেরা ২০টি দলে স্থান করে নিয়েছিলাম। প্রধানমন্ত্রী: চলুন, পরের কথা শোনার আগে এর জন্যই আপনাদের অভিনন্দন জানিয়ে রাখি আমি। সুজাস: আপনাকে অনেক ধন্যবাদ। এই সাফল্যই আমাদের বন্ধুত্ব আরও গভীর করেছে। এইভাবেই আরও কঠিন প্রকল্প নিয়ে কাজ করার আত্মবিশ্বাসও অর্জন করেছি। আর সেই সময়ে স্পেস এক্স ব্যাপারটি দেখে এবং আপনি মহাকাশ ক্ষেত্রে ২০২০-তে যে বেসরকারীকরণের দরজা খুলে দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্তও নিয়েছিলেন, তাতে আমরা খুবই উত্তেজিত ছিলাম। আর আমি রক্ষিতকে আমন্ত্রণ জানাতে চাই আমরা কি নির্মাণ করছি এবং এর সুবিধা কী সেটা নিয়ে বলার জন্য। রক্ষিত: হ্যাঁ, আমার নাম রক্ষিত। আর এই প্রযুক্তির মাধ্যমে আমাদের কিভাবে লাভ হবে, এই বিষয়ে উত্তরটা আমিই দিচ্ছি। প্রধানমন্ত্রী: রক্ষিত, আপনি উত্তরাখণ্ডের কোথাকার বাসিন্দা? রক্ষিত: স্যার, আমি আলমোড়া থেকে এসেছি। প্রধানমন্ত্রী: তাহলে আপনি কি বাল্য মিঠাইওয়ালা? রক্ষিত: হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বাল্য মিঠাই আমাদের প্রিয়। প্রধানমন্ত্রী: এটাই, আমাদের যে লক্ষ্য সেন আছেন তিনি নিয়মিত এই মিষ্টিটা আমাকে খাইয়ে থাকেন। হ্যাঁ রক্ষিত, বলুন। রক্ষিত: তা আমাদের এই যে প্রযুক্তি মহাকাশ থেকে মেঘেদের আগাপাশতলায় নজরদারি চালাতে পারে এবং এতে রাতও দেখতে পাওয়া যায়, তাই আমরা প্রতিদিন দেশের যে কোনো প্রান্তে ওপর থেকে পরিষ্কার ছবি তুলতে পারি এবং আমরা এতে পাওয়া তথ্য দুটি ক্ষেত্রে উন্নতির জন্য ব্যবহার করতে পারি। প্রথমটি হলো ভারতকে অত্যন্ত নিরাপদ করা। আমরা প্রতিদিন আমাদের সীমানা এবং আমাদের মহাসাগর, সমুদ্র পর্যবেক্ষণ করব আর শত্রুদের কার্যকলাপ পর্যবেক্ষণ করব এবং আমাদের সশস্ত্র বাহিনীকে গোয়েন্দা তথ্য প্রদান করব। আর দ্বিতীয়টি হলো ভারতের কৃষকদের ক্ষমতাশালী করা। তাই আমরা ইতিমধ্যেই ভারতের চিংড়ি চাষিদের জন্য একটি পণ্য তৈরি করেছি, যা বর্তমান খরচের মাত্র ১/১০ মহাকাশ থেকে তাদের পুকুরের জলের গুণমান যাচাই করতে পারবে। আর আমরা এগিয়ে যেতে যেতে বিশ্বের জন্য সেরা মানের উপগ্রহ ছবি সরবরাহ করতে চাই এবং ভূ উষ্ণায়নের মতো বিশ্বব্যাপী সমস্যাগুলির বিরুদ্ধে
লড়াইয়ে সম্পৃক্ত হতে বিশ্বকে সেরা মানের উপগ্রহের মাধ্যমে প্রাপ্ত তথ্য জোগাতে চাই। প্রধানমন্ত্রী, এর মানে দাঁড়ালো আপনাদের দল জওয়ানদের জয় নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের জয়ও নিশ্চিত করবে। রক্ষিত: ঠিক তাই স্যার। প্রধানমন্ত্রী: বন্ধুরা, আপনারা এত ভালো কাজ করছেন, আমি এটাও জানতে চাই আপনাদের প্রযুক্তি কতটা নির্ভুল। রক্ষিত: স্যার, আমরা 50 সেন্টিমিটারের কম রেজলিউশন পর্যন্ত যেতে পারব, আর আমরা প্রায় একবারে 300 বর্গ কিলোমিটারেরও বেশি পরিসরের ছবি তুলতে পারব। প্রধানমন্ত্রী: চলুন, এই কথা যখন দেশবাসী শুনছেন তখন তাঁদেরও নিশ্চয়ই খুব গর্ব হচ্ছে, কিন্তু আমি আরেকটি প্রশ্ন করতে চাইছি। রক্ষিত: হ্যাঁ স্যার। প্রধানমন্ত্রী: মহাকাশ বাস্তুব্যবস্থা খুবই প্রাণবন্ত হয়ে উঠছে, এখন আপনাদের দল এতে কি পরিবর্তন দেখতে পাচ্ছে? কিষাণ: আমি কিষাণ। আমরা এই গ্যালাক্সাই শুরু করার পর থেকে ইনস্পেক কে আসতে দেখলাম, এবং একই সঙ্গে অনেক কিছু নীতির বিষয় সামনে এলো, এই যেমন জিও স্পেশিয়াল ডাটা পলিসি এবং ইন্ডিয়ান স্পেস পলিসি। আর আমরা বিগত 3 বছরে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করছি এবং ইসরোতে অনেক প্রক্রিয়া, পরিকাঠামো, সুবিধা খুব ভালোভাবে সহজলভ্য হতে দেখেছি। যেমন ধরুন, আমরা ইসরোতে গিয়ে আমাদের হার্ডওয়্যারের পরীক্ষা চালাতে পারি, আর এটা খুব সহজেই হচ্ছে এখন। 3 বছর আগে এই প্রক্রিয়াগুলো এতটা ছিল না। এটা আমাদের জন্য এবং আরও অন্য স্টার্টআপগুলির জন্য খুব সহায়ক হয়েছে। আর সাম্প্রতিক সরাসরি বিদেশি বিনিয়োগের নীতিসমূহের জন্য আর নানা রকম সুবিধা সহজলভ্য হওয়ায় স্টার্টআপগুলির যোগদানের ক্ষেত্রে অনেক ইনসেন্টিভ আছে, এবং এতে স্টার্টআপগুলো এসে খুব সহজেই অনেক ভালোভাবে বিকশিত হতে পারছে, বিশেষ করে সেই ক্ষেত্রগুলিতে যেখানে সাধারণত বিকশিত হওয়া অনেক খরচ এবং সময় সাপেক্ষ, কিন্তু এখনকার নীতিগুলির কারণে এবং ইনস্পেক যুক্ত হওয়ায় অনেক জিনিস স্টার্টআপগুলির জন্য সহজ হয়ে গেছে। আমার বন্ধু ড্যানিল চাওড়াও এই বিষয়ে কিছু বলতে চাইছেন। প্রধানমন্ত্রী: হ্যাঁ ড্যানিল, বলুন। ড্যানিল: স্যার, আমরা একটা জিনিস নজর করে দেখেছি, আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের মধ্যেও চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। আগে তারা বাইরে গিয়ে উচ্চতর পড়াশোনা করতে চাইতেন এবং সেখানে স্পেস ডোমেনে কাজ করতে চাইতেন, কিন্তু এখন যেহেতু ভারতে একটি মহাকাশ বাস্তুব্যবস্থা খুব ভালোভাবেই তৈরি হচ্ছে, তাই তারা ভারতে ফিরে এসে এই বাস্তুব্যবস্থার অংশীদার হতে চাইছেন। এ ব্যাপারে আমরা কিন্তু খুব ভালো ফিডব্যাক পেয়েছি, এবং এই কারণে আমাদের নিজস্ব কোম্পানিতেই কেউ কেউ ফিরে এসে কাজ করছেন। প্রধানমন্ত্রী: আমি মনে করি কিষাণ এবং ড্যানিল উভয়ই যে দিকগুলি উল্লেখ করেছেন, আমি অবশ্যই বিশ্বাস করি যে অনেকেই এদিকে মনোযোগ আকৃষ্ট হয়নি যে যখন একটি ক্ষেত্রে সংস্কার হয় তখন সেই সংস্কারের বহুমুখী প্রভাব থাকে, কত মানুষ উপকৃত হন, এবং যেহেতু আপনি এই ক্ষেত্রে আছেন, আপনাদের বর্ণনা থেকে অবশ্যই আপনারা এটা লক্ষ্য করেছেন যে দেশের তরুণরা এখন এই ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করতে চান, তাদের প্রতিভাকে কাজে লাগাতে চান। আপনার পর্যবেক্ষণ খুব ভালো। অন্য একটি প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই, যারা স্টার্টআপস এবং মহাকাশ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চান সেই যুবকদের আপনি কি বার্তা দেবেন? প্রনীত: আমি প্রনীত বলছি, আর আমি এই প্রশ্নের জবাব দেব। প্রধানমন্ত্রী: হ্যাঁ প্রনীত, বলুন। প্রনীত: স্যার, আমি আমার কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দুটি বিষয় বলতে চাই। প্রথমত, আপনি যদি নিজের স্টার্টআপ করতে চান তাহলে এটাই সুযোগ, কারণ সমগ্র বিশ্বে ভারত হলো বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নতি করা অর্থনীতির দেশ, এবং এর অর্থ হলো আপনার কাছে প্রচুর সুযোগ রয়েছে। যেমন 24 বছর বয়সে আমি ভেবে গর্বিত হই যে আমরা পরের বছর একটি উপগ্রহ উৎক্ষেপণ করব, যার ভিত্তিতে আমাদের সরকার কিছু বড় সিদ্ধান্ত নেবে এবং তাতে আমাদের সামান্য হলেও অবদান আছে। এই ধরনের কিছু জাতীয় ক্ষেত্রে প্রভাব ফেলা প্রকল্পে কাজ করার সুযোগ পাওয়া যায়। তা এমন এক শিল্পোদ্যোগ, এবং এখন এমন এক সময় এই মহাকাশ শিল্পোদ্যোগটি এখনই শুরু হচ্ছে। তাই আমি আমার তরুণ বন্ধুদের বলতে চাই যে এটি শুধুমাত্র প্রভাব ফেলার জন্য নয়, তাদের নিজস্ব আর্থিক সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী সমস্যা সমাধানের সুযোগ। তাই আমরা নিজেদের মধ্যে কথা বলি যে ছোটবেলায় আমরা বলতাম বড় হয়ে অভিনেতা হব, ক্রীড়াবিদ হব, অনেক ক্ষেত্রে তখন তেমনটাই ঘটত। কিন্তু আজ যদি আমরা শুনি যে কেউ বলছে যে সে বড় হয়ে উদ্যোগপতি হতে চায়, সে মহাকাশ শিল্প উদ্যোগে কাজ করতে চায়, সেটা আমাদের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত যে আমরা এই পুরো রূপান্তরণে একটি ছোট ভূমিকা পালন করছি। প্রধানমন্ত্রী:
বন্ধুরা, একদিক থেকে প্রণীত, কিষাণ, ড্যানিল, রক্ষিত, সুযশ, আপনাদের বন্ধুত্ব যতটা শক্তিশালী, ঠিক ততটাই শক্তিশালী আপনাদের স্টার্টআপ। এজন্যই আপনারা এত ভালো কাজ করছেন। আমার কয়েক বছর আগে আইআইটি মাদ্রাজ যাওয়ার সুযোগ হয়েছিল এবং আমি নিজে ওই প্রতিষ্ঠানটির উৎকর্ষের পরিচয় পেয়েছিলাম। আর এমনিতেও আইআইটি নিয়ে গোটা বিশ্বে এক সম্মানসমূহের ভাবনা রয়েছে। আর সেখান থেকে পাশ করে বেরোনো আমাদের ছেলেমেয়েরা যখন দেশের জন্য কাজ করেন, তো সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো ভালো অবদান রেখে থাকেন। আপনাদের সবাইকে এবং মহাকাশ ক্ষেত্রে সক্রিয় আরও অন্য সমস্ত স্টার্টআপকে অনেক অনেক শুভকামনা জানাই এবং আপনাদের মতো 5 বন্ধুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার। চলুন, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সুযশ, আপনাকেও অনেক ধন্যবাদ স্যার। আমার প্রিয় দেশবাসী, এই বছর লালকেল্লার প্রাচীর থেকে আমি রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত নন এমন 1,00,000 যুবককে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছি। আমার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এতে বোঝা যায় যে আমাদের কত সংখ্যক যুবক রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তারা শুধুমাত্র সঠিক সুযোগ আর সঠিক পথ নির্দেশনা খুঁজছেন। এই বিষয়ে আমি দেশের যুব সমাজের কাছ থেকে চিঠিও পেয়েছি। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ পাঠিয়েছেন। কিছু যুবক চিঠিতে লিখেছেন যে এটি তাদের জন্য সত্যি অকল্পনীয় বিষয়। পিতামহ বা পিতামাতার কোনো রাজনৈতিক উত্তরাধিকার না থাকায় তাঁরা চাইলেও রাজনীতিতে প্রবেশ করতে পারেন না। কিছু যুবক লিখেছেন যে তৃণমূল পর্যায়ে কাজ করার ক্ষেত্রে তাঁদের ভালো অভিজ্ঞতা রয়েছে, তাই তারা মানুষের সমস্যা সমাধানে সহায়ক হতে পারেন। কিছু যুবক লিখেছেন যে পরিবারবাদী রাজনীতি নতুন প্রতিভাকে দমন করে দেয়। কিছু যুবক বলেছেন যে এই ধরনের প্রচেষ্টা আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি যে এখন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এমন যুব সমাজ যাদের কোনো রাজনৈতিক পটভূমি নেই, তাঁরাও রাজনীতিতে এগিয়ে আসতে পারবেন এবং তাঁদের অভিজ্ঞতা, তাদের উৎসাহ দেশের কাজে আসবে। বন্ধুগণ, স্বাধীনতা সংগ্রামের সময়ও সমাজের প্রতিটি স্তর থেকে এমন অনেক মানুষ উঠে এসেছিলেন যাদের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না। ভারতের স্বাধীনতার জন্য তাঁরা তাদের নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এখন উন্নত ভারতের লক্ষ্য অর্জনের জন্য আজ আমাদের আরও একবার সে একই চেতনার প্রয়োজন। আমি আমার সমস্ত যুববন্ধুদের বলবো যে আপনারা এই অভিযানে অবশ্যই যোগ দিন। আপনাদের এই পদক্ষেপ আপনাদের এবং দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো হবে। আমার প্রিয় দেশবাসী, এবার হর ঘর তিরঙ্গা ও পুরো দেশ তিরঙ্গা অভিযানে তার পরিপূর্ণ উচ্চতায় ছিল। অভিযানের সঙ্গে যুক্ত বহু আকর্ষণীয় ছবি দেশের প্রতিটি কোণ থেকে সামনে এসেছে। আমরা দেখেছি বাড়িতে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয়েছে। লোকেরা তাদের দোকান, অফিসে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা লাগিয়েছেন। লোকেরা তাদের ডেস্কটপ, মোবাইল এবং গাড়িতে তেরঙ্গা লাগিয়েছেন। মানুষ যখন একসঙ্গে যোগ দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে, তখন সেই অভিযান বিশেষভাবে উজ্জ্বল হয়ে ওঠে। এখন আপনাদের টিভির পর্দায় যে ছবিগুলো দেখছেন, সেগুলো জম্মু ও কাশ্মীরের রিয়াসি এলাকার। এখানে 750 মিটার লম্বা পতাকার সঙ্গে তেরঙ্গা শোভাযাত্রা বের করা হয়। আর এই শোভাযাত্রা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর উপর বের করা হয়। যাঁরা এই ছবিগুলো দেখেছেন তাদের সবাই এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন। আমরা সকলেই শ্রীনগরের ডাল হ্রদে তেরঙ্গা যাত্রার মনোমুগ্ধকর ছবি দেখেছি। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায়ও 600 ফুট দীর্ঘ ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে শোভাযাত্রা বের করা হয়। একইভাবে দেশের অন্য রাজ্যগুলোতেও সব বয়সের মানুষ এই ধরনের তেরঙ্গা শোভাযাত্রায় যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস এখন এক সামাজিক উৎসবে পরিণত হয়ে যাচ্ছে। আপনারাও নিশ্চয়ই এটা অনুভব করেছেন। মানুষ তাঁদের ঘর তেরঙ্গা মালা দিয়ে সাজান। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা লক্ষ লক্ষ পতাকা তৈরি করেন। ই-কমার্স প্ল্যাটফর্মে ত্রিবর্ণ রঙে রঞ্জিত পণ্যের বিক্রি বেড়ে যায়। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পতাকার 3 রং দেশের আনাচে কানাচে, জলে, স্থলে, আকাশে সর্বত্র দেখা গিয়েছিল। হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে 5 কোটিরও বেশি সেলফি পোস্ট করা হয়েছে। এই অভিযান সমগ্র দেশকে এক সুতোয় বেঁধে দিয়েছে। আর এটাই তো হলো এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমার প্রিয় দেশবাসী, মানুষ ও পশুর মধ্যে ভালোবাসা নিয়ে কত ফিল্ম আপনারা দেখেছেন, কিন্তু এখন অসমে একটি সত্যিকারের গল্প তৈরি হচ্ছে। অসমের তিনসুকিয়া জেলার বড়েকুড়ি গ্রামে একটি ছোট গ্রাম মোরান সম্প্রদায়ের লোকেরা বাস করেন এবং এই গ্রামে হুলক গিবন বাস করে। তাদেরকে এখানে
হোলো বানর বলা হয়। হোলক গিবনরা এই গ্রামেরই তাদের বাসস্থান তৈরি করেছে। আপনারা জেনে অবাক হবেন যে এই গ্রামের মানুষের সঙ্গে হোলক গিবনের গভীর সম্পর্ক রয়েছে। গ্রামের মানুষ এখনও তাদের ঐতিহ্যবাহী মূল্যবোধ অনুসরণ করেন, তাই তারা সেই সব কাজ করেছেন যেগুলো থেকে গিবনের সঙ্গে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। যখন তারা বুঝতে পারেন যে গিবন কলা পছন্দ করে, তখন তারা কলা চাষও শুরু করেন। উপরন্তু তারা গিবনের জন্ম ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত রীতিনীতিগুলো পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক যেমন তারা তাদের নিজের লোকেদের জন্য করে থাকেন। তারা গিবনের নামও রেখেছেন। সম্প্রতি কাছাকাছি বিদ্যুৎ লাইনগুলো অতিক্রম করার কারণে গিবনের সমস্যা হচ্ছিল। এমন পরিস্থিতিতে এই গ্রামের মানুষজন এই বিষয়টিকে সরকারের গোচরে নিয়ে আসেন এবং শীঘ্রই এর সমাধানও করে নেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে এখন এই গিবনরা ছবি তোলার জন্য পোজও দেয়। বন্ধুগণ, অরুণাচল প্রদেশে আমাদের তরুণ বন্ধুরাও পশু পাখির প্রতি ভালোবাসায় কারো থেকে পিছিয়ে নেই। অরুণাচলে আমাদের কয়েকজন তরুণ বন্ধু 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছেন। কেন জানেন কি? কারণ তারা বন্যপ্রাণীদের শিং ও দাঁতের জন্য শিকার হওয়া থেকে বাঁচাতে চান। নাবম বাপু এবং লেখা নানার নেতৃত্বে দলটি প্রাণীদের বিভিন্ন অংশের 3D প্রিন্টিং করে। পশুদের শিং, দাঁত যাই হোক না কেন, এগুলো 3D প্রিন্টিং দিয়ে তৈরি করা হয়। এর থেকে জামা কাপড় এবং টুপির মতো জিনিস তৈরি করা হয়। এটি একটি চমৎকার বিকল্প যেখানে বায়োডিগ্রেডেবল উপাদান ব্যবহার করা হয়। এই ধরনের অসাধারণ প্রচেষ্টার যত বেশি প্রশংসা করা হোক না কেন, সেটাই যেন কম। আমি বলবো এই ক্ষেত্রে আরও বেশি করে স্টার্টআপ গড়ে তোলা উচিত, যাতে আমাদের পশুদের রক্ষা করা যায় এবং ঐতিহ্য অব্যাহত থাকে। আমার প্রিয় দেশবাসী, মধ্যপ্রদেশের ঝাবুয়ায় অসাধারণ কিছু বিষয় হচ্ছে যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। সেখানে আমাদের সাফাইকর্মী ভাই বোনেরা বিস্ময়কর কাজ করেছেন। এই ভাই বোনেরা বর্জ্য থেকে সম্পদ এই বার্তা বাস্তবে পরিণত করে আমাদের দেখিয়েছেন। এই দলটি ঝাবুয়ার একটি পার্কে বর্জ্য থেকে বিস্ময়কর শিল্পকর্ম তৈরি করেছে। এই কাজের জন্য তারা আশেপাশের এলাকা থেকে প্লাস্টিকের বর্জ্য, ব্যবহৃত বোতল, টায়ার এবং পাইপ সংগ্রহ করেছে। এই শিল্পকর্মগুলির মধ্যে হেলিকপ্টার, গাড়ি এবং কামানও রয়েছে। সুন্দর ঝুলন্ত ফুলের পাত্রও তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত টায়ারগুলিকে আরামদায়ক বেঞ্চ তৈরি করতে ব্যবহার করা হয়েছে। পরিচ্ছন্নতাকামী কর্মীদের এই দলটি রিডিউস, রিইউজ এবং রিসাইকেল এর মন্ত্র গ্রহণ করেছে। তাদের প্রচেষ্টার ফলে উদ্যানটি দেখতে খুব সুন্দর হয়েছে। এখানে স্থানীয়দের পাশাপাশি আশেপাশের জেলাগুলিতে বসবাসকারীরাও এটি দেখতে আসছেন। বন্ধুগণ, আমি আনন্দিত যে আজ আমাদের দেশের অনেক স্টার্টআপ দল ও পরিবেশের প্রসারে এই ধরনের প্রচেষ্টায় যুক্ত হচ্ছে। কনশাস নামে একটি দল রয়েছে যারা পরিবেশ বান্ধব পণ্য তৈরি করতে প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করছে। আমাদের পর্যটন স্থানগুলিতে, বিশেষত পার্বত্য অঞ্চলে ফেলা আবর্জনা দেখে তাদের কাছে এই ধারণাটি আসে। এরকম আরেকটি দল ইকোকারি নামে একটি স্টার্টআপ শুরু করেছে। তারা প্লাস্টিকের বর্জ্য থেকে বিভিন্ন সুন্দর জিনিস তৈরি করেন। বন্ধুগণ, খেলনা রিসাইকেল করা এমন একটি ক্ষেত্র যেখানে আমরা একসঙ্গে মিলে কাজ করতে পারি। আপনারাও জানেন যে অনেক শিশু কত তাড়াতাড়ি খেলনা নিয়ে বিরক্ত হয়ে যায়, আবার একই সাথে এমন শিশুরাও রয়েছে যারা সেই সব খেলনার স্বপ্ন দেখে যে খেলনাগুলো নিয়ে আপনার বাচ্চারা আর খেলবে না। আপনি সেগুলো এমন জায়গায় দিতে পারেন যেখানে সেগুলোর ব্যবহার করা অব্যাহত থাকবে। এটাও পরিবেশ রক্ষার জন্য একটি ভালো উপায়। আমরা সবাই মিলে চেষ্টা করব, তাহলেই পরিবেশ শক্তিশালী হবে, দেশও এগিয়ে যাবে। আমার প্রিয় দেশবাসী, মাত্র কয়েকদিন আগে 19শে আগস্ট আমরা রাখীবন্ধন উৎসব পালন করেছি। সেই দিন গোটা দুনিয়ায় বিশ্ব সংস্কৃত দিবসও পালিত হয়েছে। আজও দেশে বিদেশে সংস্কৃতের প্রতি মানুষের বিশেষ অনুরাগ রয়েছে। বিশ্বের অনেক দেশে সংস্কৃত ভাষাকে নিয়ে বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমরা আরও কথা বলার আগে আমি আপনার জন্য একটি ছোট অডিও ক্লিপ শোনাচ্ছি। Титиршух шиграгам гангам и дам лакшманам абрей. Вот тепера сканди. Секарту. Сату дриштва надитире навам ишваку нанданав. Титиршух шиграгам гангам и дам лакшманам абрeit. বন্ধুগণ, এই অডিওটি ইউরোপের একটি দেশ লিথুয়ানিয়ার সঙ্গে সম্পর্কিত। সেখানে একজন অধ্যাপক ভিটিস বিদুনাস একটি অনন্য প্রচেষ্টা করেছেন এবং এর নাম দিয়েছেন
সংস্কৃত অন দ্য রিভার্স। একদল লোক সেখানে নেরিস নদীর তীরে জড়ো হয়ে বেদ ও গীতা পাঠ করেন। সেখানে গত কয়েক বছর ধরে এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনারাও সংস্কৃতের প্রচারের জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যান। আমার প্রিয় দেশবাসী, আমাদের প্রত্যেকের জীবনে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে হলে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার দিকে নজর দিতে হবে। মানুষকে ফিটনেস সম্পর্কে সচেতন করতেই ফিট ইন্ডিয়া মুভমেন্ট চালু করা হয়েছিল। আজ প্রতিটি বয়সে প্রতিটি শ্রেণীর মানুষ সুস্থ থাকার জন্য যোগব্যায়াম গ্রহণ করেছেন। মানুষ এখন তাদের খাবারের প্লেটে সুপারফুড মিলেট অর্থাৎ শ্রী অন্নকে জায়গা দিতে শুরু করেছে। এই সমস্ত প্রচেষ্টার উদ্দেশ্য হল প্রতিটি পরিবারকে সুস্থ রাখা। বন্ধুগণ, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সকলের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের সন্তানদের স্বাস্থ্যের উপর। আর শিশুদের সুস্বাস্থ্যের জন্য তাদের যথাযথ পুষ্টি পাওয়া জরুরি। শিশুদের পুষ্টি দেশের অগ্রাধিকার। যদিও তাদের পুষ্টির দিকে সারা বছরই আমাদের মনোযোগ থাকে, কিন্তু একটি মাসে দেশ এটির প্রতি বিশেষ মনোযোগ দিয়ে থাকে। প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত পোষণ মাস উদযাপিত হয়। পুষ্টি সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য পোষণ মেলা, রক্তাল্পতা শিবির, নবজাতকদের বাড়িতে যাওয়া, সেমিনার, ওয়েবিনার মতো অনেক পদ্ধতি গ্রহণ করা হয়। অনেক জায়গায় অঙ্গনওয়াড়ির অধীনে মা ও শিশু কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিগুলি অপুষ্টিগ্রস্ত শিশু, গর্ভবতী মহিলা এবং নবজাতকদের মায়েদের উপর নজর রাখে। তাদের ক্রমাগত পর্যবেক্ষণ করা হয় এবং তাদের পুষ্টির ব্যবস্থা করা হয়। গত বছর নতুন শিক্ষানীতির সঙ্গেও পোষণ অভিযানকে যুক্ত করা হয়েছে। পোষণ ভি পড়াই ভি অভিযানের মাধ্যমে শিশুদের ভারসাম্যপূর্ণ বিকাশের উপর জোর দেওয়া হয়েছে। আপনাদেরকে অবশ্যই নিজেদের এলাকায় পুষ্টি সচেতনতা অভিযানে যোগ দেওয়া উচিত। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার ছোট প্রচেষ্টা অনেক সাহায্য করবে। আমার প্রিয় দেশবাসী, এবার মন কি বাতে শুধু এইটুকুই। মন কি বাতে আপনাদের সঙ্গে কথা বলে আমার সবসময় ভালো লাগে। এরকম লাগে যে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে বসে হালকা মেজাজের পরিবেশে আমার চিন্তাভাবনা ভাগ করে নিচ্ছি। আমি আপনার মনের সঙ্গে সংযুক্ত হচ্ছি। আপনার মতামত এবং পরামর্শ আমার কাছে অত্যন্ত মূল্যবান। কিছুদিনের মধ্যে অনেক উৎসব আসছে। আমি সেগুলোর জন্য আপনাদের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। জন্মাষ্টমীর উৎসবও আছে। আগামী মাসের শুরুতেই গণেশ চতুর্থীর উৎসবও আছে। ওনাম উৎসবও এগিয়ে আসছে। আমি মিলাদুন্নবীর অভিনন্দনও জানাই। বন্ধুগণ, এ মাসের 29 তারিখ হল তেলুগু ভাষা দিবস। এটি অসাধারণ একটি ভাষা। আমি সারা বিশ্বের সমস্ত তেলুগুভাষী মানুষকে তেলুগু ভাষা দিবসের শুভেচ্ছা জানাই। প্রপঞ্চ বাপ্তাঙ্গা উন্ন তেলুগু বারিকি তেলুগু ভাষা দিনোৎসব শুভকাঙ্ক্ষলু। বিশ্ব তেলুগু দিবস উপলক্ষে সমস্ত তেলুগু জনগণকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আমি আপনাদের সকলকে এই বর্ষাকালে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি ক্যাচ দ্য রেইন মুভমেন্ট অংশ হওয়ার জন্য অনুরোধ করব। আমি আপনাদের সবাইকে এক পেড় মা কে নাম অভিযানের কথা মনে করিয়ে দিতে চাই। আরও বেশি করে গাছ লাগান এবং অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করুন। আর কিছুদিন পরে প্যারিসে প্যারা অলিম্পিক শুরু হতে চলেছে। আমাদের দিব্যাঙ্গ ভাই ও বোনেরা সেখানে পৌঁছেছেন। 140 কোটি ভারতীয় তাঁদের অ্যাথলিট ও খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। আপনারাও #cheer4bharat দিয়ে আপনাদের খেলোয়াড়দের উৎসাহিত করুন। আগামী মাসে আমাদের আরও একবার কথা হবে এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাকে বিদায় দিন।